রহমতপুর শহর থেকে কয়েকশো মাইল দূরে অবস্থিত একটা হদ্দ অজ পাড়া গাঁ। যানবাহন বলতে কিছু ভ্যান রিক্সা আর গরুর গাড়ি। জনবসতি থাকলেও হাসপাতাল বা স্কুল বা ডাক্তারখানা কোনো কিছু নেই বললেই চলে সেখানে। আর বিদ্যুৎ সে তো ঘন্টা দুয়েকের জন্য এসে মুখ দেখিয়ে আবার চলে যায়। এই রহমতপুরেই অফিস থেকে সার্ভের কিছু কাজে এসেছিল অসীম। কদিন থাকতে হবে জানা নেই। কোম্পানি থেকে এই গ্রামের একজন লোককে ঠিক করে দেওয়া হয়েছিল অসীমের দেখাশুনো করবার জন্য, যার নাম মহেশ। এই রহমতপুরেই বাড়ি তার। স্টেশন থেকে বেরোতেই মহেশই তাকে একটা গরুর গাড়িতে উঠিয়ে পৌঁছে দিল কোয়ার্টারে। পথে আসতে আসতে মহেশের মুখে এই জায়গাটার ব্যাপারে সমস্ত খোঁজ খবরই নিয়েছে অসীম। বাংলোয় পৌঁছে অসীম ঠিক করলো রাতে বিশ্রাম নিয়ে পরদিন সকালেই সে যাবে গ্রাম নিরীক্ষা করতে। মহেশকেও সকাল সকালই চলে আসতে বলল সে। অসীমকে বাংলোয় উঠিয়ে দিয়ে যেতে যেতে মহেশ বলল, তাহলে আমি আসি স্যার। আশা করি রাতে থাকতে কোনো অসুবিধে হবে না। আমার বাড়ি কাছেই আছে, কোনো দরকার পড়লে একটা ফোন করবেন, আমি চলে আসব। আরে না না না, আমার কোনো অসুবিধে হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর ওই কথাই রইল, তাহলে কাল সকালে চলে আসবেন, কেমন? মহেশ শুভরাত্রি জানিয়ে বিদায় নিল সেখান থেকে। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে অসীম একটু বসেছিল তার খাতাপত্র নিয়ে। মহেশের গিন্নির পাঠানো ভাত মাছের ঝোল খেয়ে বেশ তৃপ্তি মনেই সকালের কাজের লিস্ট নিয়ে বসল সে। কাজ করতে করতে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। ঘড়িতে তখন বাজে 1:30টা। হঠাৎ পেটে কেমন একটা ব্যথা অনুভব করলো অসীম। উঠে গিয়ে জল খেয়ে আবার বসে পড়ল তার কাজে। কিন্তু কিছুক্ষণ পর আবার পেটটা মোচড় দিয়ে উঠল তার। ব্যথাটা যেন ক্রমশই বাড়তে শুরু করেছে। বাংলোয় তালা মেরে অসীম হাঁটতে শুরু করলো মহেশের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় মানুষজন তো দূরের কথা, কোনো কুকুর বেড়ালো নেই। ওই ফাঁকা অন্ধকার পথ দিয়েই পেট চেপে অসীম যত তাড়াতাড়ি সম্ভব হাঁটার চেষ্টা করছে। মহেশের বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ একটা ভাঙা মন্দির দেখতে পেল অসীম। আর তার পাশেই রয়েছে একটা খোলা দোকান ঘরের মতো জায়গা। বাইরে একটা সাইনবোর্ড আর আলো জ্বলছে। কাছে গিয়ে দেখতেই একটা ডাক্তারখানা বলে মনে হলো তার। শুকনো মরুভূমিতে যেন আচমকা জল পাওয়ার মতো অনুভব হলো অসীমের। আর কোনো দিকে না তাকিয়ে সে সোজা পর্দা ঠেলে ঢুকে গেল ভেতরে। দেখা গেল সেখানে একটা বেড পাতার পাশেই একটা টেবিলে রয়েছে নানা রকম ওষুধপত্র। রাখা রয়েছে একটা পুরনো দিনের হ্যারিকেনও। আর সেখানেই বসে এক বৃদ্ধ ডাক্তার গলায় স্টেথো ঝুলিয়ে ওষুধপত্র ঘাটছে। অসীম একটু গলা খাকারি দিতেই তিনি তাকিয়ে উঠলেন তার দিকে। মাথা থেকে পা অবধি অসীমকে একবার দেখেই যেন বলে উঠলেন তিনি, কি হয়েছে আপনার? পেট ব্যথা? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? ডাক্তার কোনো উত্তর দিল না, কেবল পাশের বেডটির দিকে ইশারা করে বলল, নেন, শুয়ে পড়ুন। অসীম তার কথা মতো বেডে উঠে চিত হয়ে শুয়ে পড়তেই ডাক্তার এগিয়ে এসে তার পেট টিপে দেখলো কয়েকবার। ও বাইরে বাইরে ঘোরা হয় মনে হচ্ছে। আগে সরকারি কর্মী, তার উপর সার্ভের চাকরি, বাইরে বাইরে না ঘুরে উপায় কি বলুন? ঠিক আছে, উঠে পড়ুন। ভয়ের কিছু নেই, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবেন। আর বেশি করে জল খাবেন। কাল একবার এই সময় এসে জানিয়ে যাবেন কেমন আছেন। ডাক্তার কিছু কাগজের পুড়িয়া তৈরি করে অসীমের হাতে দিতেই সে ওষুধগুলো নিয়ে পয়সার ব্যাগটা বার করতে যেতেই, আরে রাখুন রাখুন, আমি মশাই আপনাদের শহুরে ডাক্তারদের মতো নই। রুগী ভালো হলে তবেই পয়সা নিই। এখন যান, একটু পরেই আবার লোকজনের ভিড় হয়ে যাবে। কাল এসে বরং একবার জানিয়ে যাবেন কেমন আছেন।
অসীম একটু ইতস্তত করে কোনো রকমে বেরিয়ে এলো সেখান থেকে। ভদ্রলোকের কথাবার্তা কেমন অদ্ভুত ঠেকলো তার। এত রাতেও ডাক্তারখানা খুলে রেখেছে, অথচ কোনো পয়সা নিল না। সে বাইরে এসে দেখে পুরো ফাঁকা। ডাক্তারবাবু যে বললেন, কোথায় ভিড়, কোথায় লোকজন? অসীম দেখলো বাইরে কোথাও কেউ নেই। তখনই তার মাথায় যেন একটা প্রশ্ন খেলে উঠল। মহেশের মুখে সে আগেই শুনেছে এই গাঁয়ে নাকি কোনো ডাক্তারখানা নেই। তাহলে এটা কোত্থেকে এলো? কাল সকালে মহেশ এলেই সব জানা যাবে, এই ভাবতে ভাবতেই বাংলোয় ফিরে এলো সে। পরদিন সকাল হতেই ব্রেকফাস্ট সেরে মহেশের সঙ্গে রিক্সা করে গ্রাম নিরীক্ষায় বেরিয়ে পড়ল অসীম। পথে যেতে যেতেই গত রাতের কথাটা তুলল সে। আপনাদের এখানে যে একটা ডাক্তারখানা আছে সেটা আগে বলেননি তো? ডাক্তারখানা এখানে? কি বলছেন আপনি স্যার? এরপর অসীম গত রাতের সমস্ত ঘটনা মহেশকে খুলে বলতেই সে যেন একেবারে আকাশ থেকে পড়ল। রীতিমতো চমকে উঠে বলল, কি বলছেন স্যার? এখানে মাসের পর মাস লোকজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কোনো ডাক্তার এখানে আসতে চায় না। আপনাকে তো কালই বললাম এখানে একটাই স্বাস্থ্য কেন্দ্র, তাও 3 মাইল দূরে, আর আপনি বলছেন কিনা? তাহলে কাল রাতে ওই ওষুধগুলো তাকে কে দিল? আর ওই ডাক্তারখানা, সেটাও কি তার চোখেরই ভুল ছিল? না, এতটা ভুল তো তার হতে পারে না। মনে মনে ভেবে অস্থির হয়ে উঠল অসীম। এরপর সন্ধ্যায় ডাক্তারখানার ওই রাস্তা দিয়ে রিক্সা করে ফিরছিল তারা। সেই ভাঙা মন্দিরটার সামনে আসতেই অসীম জোরে বলে উঠল, এই থামো থামো, এখানেই তো কাল রাতে ডাক্তারখানাটা দেখেছিলাম আমি। কিন্তু এখন গেল কোথায় সেটা? অসীমের চোখের সামনে খালি একটা ঝোপ জঙ্গলে ঘেরা পোড়ো বাড়ি দাঁড়িয়ে আছে। না আছে কালকে সেই সাইনবোর্ড, আর না কোনো আলো। আছে কেবল ঝোপঝাড় আর জঙ্গল। বাড়িটা যে বহু বছর ধরে ওইভাবে বন্ধই পড়ে আছে সেটা তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। দেয়ালে বড় বড় ফাটল ধরতে শুরু করেছে, যেখান সেখান থেকে গজিয়ে উঠেছে গাছগাছালি, আর ভেঙে ভেঙে পড়েছে বাড়ির অধিকাংশ অংশ। এ কি করে সম্ভব? আমি তো কাল রাতেই এখানে দেখে গেলাম ডাক্তারখানাটা। হ্যাঁ, এই তো সেই ভাঙা পুরনো মন্দিরটা। আপনার নিশ্চয়ই কোনো মনের ভুল হচ্ছে স্যার। এখানকার পুরো এলাকাটা আমার হাতের তালুর মতো চেনা। আমি তো আপনাকে বলছি এখানে কোনো ডাক্তারখানা বা হাসপাতাল নেই। মহেশের কোনো কথাই আর কানে গেল না অসীমের। সে যেন ভূত দেখার মতো তাকিয়ে রইল বাড়িটার দিকে। এ যেন বিশ্বাসই হচ্ছে না তার। এত বড় একটা ভুল সে চোখে দেখল না। এ কি করে সম্ভব? অগত্যা এ বিষয়ে আর কোনো কথা না বলে রিক্সা করে সোজা তার কোয়ার্টারের উদ্দেশ্যে চলে গেল সে। মহেশও পথে নেমে পড়ল তার বাড়িতে। এরপর রাতে মহেশ খাবার দিতে আসতেই অসীম তাকে একটা অদ্ভুত কাজ দিয়ে বসল। আচ্ছা মহেশ, কাল তো ছুটি, তো কাল একবার এখানকার পুরনো রেকর্ড বইগুলো বার করে আমার বাংলোয় একটু দিয়ে যেতে পারবে? মানে আমার কিছু চেক করার আছে সেখানে। ঠিক আছে স্যার, কালই আমি দিয়ে যাব। মহেশ চলে যেতেই অসীম খেতে বসে পড়ল। খাওয়া সেরে সে রাতে বিছানায় শুতে যাবে, হঠাৎ সেই ডাক্তারটার কথা আবার একবার মনে পড়ে গেল তার। অসীম মনে মনেই ভাবল, একবার গিয়ে দেখেই আসা যাক। কে বলতে পারে, যদি দেখা পেয়ে যায় লোকটার। রাত তখন 12:30। ভাঙা মন্দিরটার কাছে আসতেই আবার দেখা গেল সেই চেম্বারটা। কোথায় সেই পোড়ো বাড়ি আর ঝোপ জঙ্গল? এ যেন কালকের মতন সেই সাইনবোর্ড, আর তার সঙ্গে আলো জ্বলছে সেখানে। এবারে বাইরে দুজন লোককেও বসে থাকতে দেখল সে। রোগী হবে বোধহয়। অসীম মনে মনে ভেবে উঠল, বিকেলে তো এসব কিছুই ছিল না, তাহলে এখন কোত্থেকে এলো এইসব? আর কিছু না ভেবেই সে গিয়ে বসে পড়ল বাইরের ওই দুজনের পাশে। ভেতর থেকে শোনা গেল একটা পুরুষ কণ্ঠস্বর।
ডাক্তারবাবু, আমি আবার আগের মতো মাছ চিবিয়ে খেতে পারবো তো? আর আর কটা দাঁতি টিকে আছে বলুন? এখন যদি ওগুলো সব পড়ে যায় তাহলে কি খাবো বলুন দেখি? আরে বাবা, বললাম তো কিচ্ছু হবে না। এই ওষুধটা 4 দিন খাও, দাঁতের ব্যথা কমে যাবে, আর দাঁতও পড়বে না। যাও যাও, এখন বাইরে রুগী বসে আছে, 4 দিন পর আবার এসো, কেমন? আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু। ভেতরের কথাবার্তা শুনে অসীম খানিক অবাক হলো। তখনই ডাক্তারের ঘরের পর্দার নিচ থেকে বেরিয়ে এলো একটা কালো বিড়াল। অসীম তার চোখের দিকে তাকাতে ঘাবড়ে উঠল। বিড়ালটাও চোখাচোখি হতেই পালিয়ে গেল সেখান থেকে। এমন সময় ভেতর থেকে ডাক্তারের ডাক আসলো। এরপর কে আছেন? ভেতরে আসুন। একটা অস্বাভাবিক চিন্তায় অসীমের বুকটা কেমন করে উঠল। এ কি, ওই বিড়ালটা ছাড়া কেউ তো বেরোলো না ভেতর থেকে। তাহলে ডাক্তারবাবু এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল? ওই বিড়ালটাই কি তাহলে? না 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 না, এ কিভাবে হয়? এ অসম্ভবেও আবার হয় নাকি? এ হচ্ছেটা কি আমার সঙ্গে? কিছুই বুঝে পেল না অসীম। এমন সময় ডাক্তারের ডাক পেয়ে তার বসে থাকা মাঝবয়সী লোকটি উঠে পর্দা সরিয়ে খোঁড়াতে খোঁড়াতে ভেতরে চলে গেল। ভেতর থেকে আবার শোনা যায় তাদের কণ্ঠস্বর। কি হয়েছে বলুন? আগে ডাক্তারবাবু, ওই গ্রামের মোড়লের বাড়ির পেছনের ওই বুড়ো গাছটার মগ ডালে উঠেছিলুম একটু ঘুমোবো বলে। এমন সময় ডালে একটা বাচ্চা ছেলে উঠে এমন ঝাঁকুনি দিল যে সামলাতে না পেরে সোজা পড়লুম নিচে। পাঁজরটা বোধহয় পুরো গেছে ভেঙে। একটু দেখুন তো ডাক্তারবাবু। ও, কি যে সব কাণ্ড কারখানা বাঁধাও না তোমরা। নাও নাও নাও, জামাটা খুলে শুয়ে পড়ো বেডে, দেখি কি হয়েছে। বাইরে বসে বসেই তাদের সব কথা শুনতে পারছিল অসীম। সবকিছুই কেমন অদ্ভুত ঠেকছিল তার। মগ ডালে উঠে আবার কে ঘুমোতে যায়? এই সময় হালকা হাওয়ায় পর্দা একটু ফাঁক হতেই অসীম দেখে ভদ্রলোক জামা খুলে বেডে শুয়ে আছে। এরপর যেটা দেখল সে, তা দেখার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারল না অসীম। এ কি দেখল সে? কোনো মানুষ নয়, যেন একটা নর কঙ্কাল শুয়ে আছে বেডে। অসীম ভয়ে লাফিয়ে উঠে চিৎকার করতে করতে পালাতে শুরু করে বাংলোর দিকে। পেছন থেকে একবারই সে ডাক্তারের কণ্ঠস্বর যেন শুনতে পায় সে। আরে অসীম বাবু যে, কোথায় যাচ্ছেন? আসুন। আরে ও অসীম বাবু, বেশিক্ষণ লাগবে না, শুনুন। আসুন মহেশ বাবু, আসুন। আপনাকে কাল যে রেকর্ডটা আনতে বলেছিলাম এনেছেন? হ্যাঁ 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 স্যার। কই বা দেখি ওগুলো। মহেশ খাতা দুটো এগিয়ে দিতেই অসীম মনোযোগ দিয়ে সেগুলো খুলে নিয়ে বসে পড়ল সেখানেই। পাতার পর পাতা উল্টে গেল সে। অসীম যে এই গ্রামের লোকেদের পুরনো রেকর্ডগুলোয় কি খুঁজছে তা এখনো বুঝে পেল না মহেশ। চুপচাপ কেবল দেখে গেল তার কাণ্ড। হঠাৎ তারপর এক জায়গায় এসে চমকে ওঠে অসীম। রেকর্ডের একটা ছবির উপর আঙুল রেখে সে লাফিয়ে বলে ওঠে, আরে এই তো সেই লোকটা। কি কি স্যার? অসীম গত রাতে যাকে ওই চেম্বারে দেখেছিল, রেকর্ডের একটা পাতায় দেখা যায় সেই ডাক্তারেরই একটা ছবি। ডক্টর বীরেশ কর্মকার। অসীম লোকটার কথা মহেশকে জিজ্ঞেস করতেই সে মৃদু হেসে জানায়, এই বীরেশ ডাক্তার বছর 30-40 আগে এই গ্রামের একমাত্র ডাক্তার ছিল। খুব নামডাকও ছিল তার। মহেশ জানায় ভদ্রলোক ভারী অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। আগে রুগী দেখতেন, তারপর রোগ পুরোপুরি সারলে তবেই ফিজ নিতেন তিনি। দূর দূরান্ত অব্দি এলাকার সবার মুখে কেবল তার সুনাম ও সহৃদয় ব্যক্তিত্বের কথাই শোনা যেত খালি। ছিলেন মানে? বলছি এখন কোথায় তিনি?
ওই পোড়ো মন্দিরের পাশেই ওনার চেম্বার ছিল। তখন অবশ্যই মন্দিরটার এমন দশা ছিল না। শুনেছি একদিন সন্ধেবেলা ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল গ্রামে, তখন চেম্বারে অনেক লোক। হঠাৎ একটা বাজ এসে পড়ে সেখানে, আর সেই বাজে ডাক্তারবাবু আর সেখানে থাকা রুগীদের সকলেরই মৃত্যু হয়। তারপর থেকেই ওই চেম্বার এইভাবেই বন্ধ পড়ে থাকে। ওই মন্দিরটাতেও আর কেউ যায় না। এইসব আপনি আগে জানাননি তো আমায়? আগে না, মানে এইসব ব্যাপারে আবার। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কাল সকালে বাকি গ্রামগুলো ঘুরে দেখবো আমি। তাড়াতাড়ি চলে আসবেন, কেমন? আগে আগে হ্যাঁ স্যার। মহেশ চলে যেতেই অসীম সিদ্ধান্ত নিল সে ফিরে গিয়ে রিপোর্ট দেবে, যাতে খুব তাড়াতাড়ি এই গ্রামে একটা হেলথ সেন্টার তৈরি করা যায়, এবং এর জন্য যা ব্যবস্থা নেওয়া সে নেবে। সে মনে মনেই একবার ভাবল, ডাক্তারটা আর যাই করুক তার ক্ষতি তো করেনি, বরং প্রথম দিন এখানে আসার পর ওষুধ দিয়ে তার পেটের ব্যথা সারিয়ে তুলেছেন তিনি। এইসব ভাবনা চিন্তাতেই কেটে গেল সারা বিকেল ও সন্ধে। অসীমের মনের ভয়টাও কেটে গেছে এখন। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘরে ঘুমোতে চলে গেল সে। হঠাৎ 12টা বাজতেই বাংলোর দরজায় কে যেন কড়া নেড়ে উঠল। 2-3 বার দরজায় কড়া নাড়ার শব্দ হওয়ার পরই ঘুম ভেঙে গেল অসীমের। এত রাতে আবার কে এলো? কে 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 ওখানে? কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। শুধু একটানা দরজার কড়া নাড়ার শব্দ ভেসে এলো কানে, আর তার সঙ্গে হালকা ধাক্কা। অবশেষে অসীম উঠে গিয়ে দরজা খুলতেই দেখল সামনে সেই বিদেশ ডাক্তার দাঁড়িয়ে। অবিকল রেকর্ডে দেখা সেই ছবির মুখ। ভয়ে আঁতকে উঠল অসীম। রাত বিরেতে তার সাথে এরকম কিছু ঘটবে মোটেই আশা করেনি সে। অসীম ভয়ে কিছু করে বসবে তার আগেই একটা ভারী কণ্ঠস্বরে বলে উঠলেন তিনি, ভয় পাবেন না অসীম বাবু, ভয় পাবেন না। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। কাল আপনি না দেখিয়ে চলে গেলেন, তাই দেখা করতে এলাম। অসীম নীরবে পাথরের মতো দাঁড়িয়ে রইল সেখানে। মুখ দিয়ে একটাও বাক্য বের হলো না তার। আশা করি আপনার পেটের ব্যথাটা কমে গেছে। বুঝলেন অসীম বাবু, মরে গিয়ে এই ডাক্তারিটা ছাড়তে পারিনি আমি। এখানকার লোকগুলোর কথা কে ভাববে বলুন? এই পোড়ো গাঁয়ে কোনো ডাক্তারি তো আসতে চায় না। আমি ছিলাম এদের একমাত্র সহায়। তারপর একদিন বাজে পড়ে সব শেষ হয়ে গেল। এখন এদের দেখার তো আর কেউ নেই, আর কেউ নেই অসীম বাবু, আর কেউ নেই। এই বলেই পেছন ঘুরে চলে যেতে লাগলেন তিনি। অসীম তখনই একটা ডাক দিয়ে উঠল, দাঁড়ান দাঁড়ান, আপনার ফিসটা। ডাক্তার ঘুরে তাকিয়ে অসীমের প্রতি একটা সন্তুষ্ট দৃষ্টিতে চেয়ে হালকা হাসি দিলেন। আপনি তো মনে মনে ঠিকই করেছেন যে এই গাঁয়ে একটা হেলথ সেন্টার করে দেবেন। তার থেকে বড় ফিজ আর কি হতে পারে বলুন? আমি আসি অসীম বাবু, সময় হলে আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে। অসীম অবাক হয়ে চেয়ে রইল তার চলে যাওয়ার দিকে। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেলেন তিনি।